আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, তাদের সকলকে আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার কথা শোনার জন্য। শুধু হুমকি নয়, এমন কথাও বলেছেন যে প্রয়োজনে ওনাদেরকে উল্টা লটকানো হবে সেই ব্রিজের উপর। সেনাবাহিনী প্রধান, ডিজিএফআই প্রধান, চিফ প্রসিকিউটর এবং বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ উপদেষ্টা মণ্ডলী সকলকে একরকম সরাসরি হুমকি দিয়েছেন হচ্ছে যে মেজর হাসান নাসির, সাবেক সেনাবাহিনীর মেজর হাসান নাসির। ওনার ভিডিওটা এই মুহূর্তে ব্যাপক ভাইরাল, আপনারা অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো শুনছেন, তাই আমি ভিডিওটা দিলাম না। তবে হাসান নাসির, মেজর হাসান নাসির, তিনি হুমকি দিয়েছেন। কেন হুমকি দিয়েছেন? সেই হুমকিটা দিয়েছেন এই জন্য যে ওই যে সেনাবাহিনীর যে 56 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের 27 জন সার্ভিং অফিসার, বাকিরা নন সার্ভিং, এরকম এদের গ্রেফতার, আটক, জেলে পাঠানো, এগুলো নিয়ে উনি ব্যাপক হুমকি দিয়েছেন। তো ওনার এই হুমকিটা সম্ভবত গতকাল, কারণ আমি পেয়েছি আজকে ভাই, এই জন্য আমি বলতে পারছি না আসলে কোন দিন কখন হুমকি দিয়েছেন। তবে আরেকটা জিনিস গতকাল থেকে পেয়েছি, তবে আজকে বিশেষ ভাইরাল হয়েছে খুব র্যাপিডলি। সেটা হচ্ছে যে আপনার একটা অর্ডিন্যান্স জালি হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আইসিটিতে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেসব সেনা অফিসার কর্মকর্তাদেরকে বলা হয়েছে যে ওনাদেরকে সেনা ক্যাম্পে একটা বিল্ডিং এ ওনাদেরকে হাউস অ্যারেস্ট দেখানো হবে। হাউস অ্যারেস্ট মানে সেনাবাহিনীর ওই একটা বিল্ডিং রে আপনার এটাতে জেলখানা ঘোষণা করা হবে, সেইখানে ভিতরে রাখবে। কারণ হচ্ছে যে ওনাদেরকে আইনা তো আর আপনার ওই আমাদের নর্মাল কারাগারে আমদানি কেচি ফাইল, ম্যাট, এগুলোতে রাখা যাবে না, এই জন্য ওনাদেরকে ওখানে রাখবে। ওই এসি টেসি আছে ওখানে, টিভি, এসি, হকি, ভলিবল, এগুলো সব খেলতে পারবে, কোনো টেনশন নেই। ওইখানে রাখা হবে বলে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো এই প্রজ্ঞাপনটা জারি করার আগে কিন্তু গত 3 দিন আরো কিছু ঘটনা ঘটেছে, যেটা আপনারা অনেক কিছুই জানেন। 8 তারিখে রায় দিল যে 24 জনকে অ্যারেস্ট করা হোক, 22 তারিখে হাজির করতে হবে, অক্টোবরের 22 তারিখে হাজির করতে হবে, এটা দিল। আবার ঠিক শনিবার রাতে পিনাকিতে গ্রেড 3 ইঞ্চিস, 3 ইঞ্চি পিনাকি, উনি রাতের 4:30টায় বাংলাদেশ সময় ঘোষণা দিলেন, সবাই মাঠে নেমে আসেন, যার যা কিছু আছে তাই নিয়ে হাজির হন রাস্তায়, সেনাবাহিনী কু করে ফেলছে, কি বলে আপনার এটা, ডাক্তার ইউনূসকে সম্ভবত ডান্ডি বিচি গায়েব হয়ে গেছে, এই ধরনের দিয়া প্রপাগান্ডা চালায় উনি একটা ইজম তৈরি করতে চাইলেন যে সবাই নাইমা আসেন। রিউমার স্ক্যানার ওখানে কিছু বললো না, ওনারা চুপ মুখে কুলুপাইটা বসে রইলেন। এই অবস্থা হয়েছে। এখন অনেকে আজকে 2 দিন যাবত কিন্তু এখানে অনেকে এই কথাটাই বলছেন যে কেন এমন কথা বলা হলো বা কেন কি হইলো, এটা নিয়ে অনেকে আলোচনা করতেছেন, কিন্তু কেউ জানেন না কাহিনী কি হয়েছে। এটা আসলে হচ্ছে যে সেনাবাহিনীর ক্যাম্পে শনিবারে রাত তখন প্রায় সম্ভবত 12টা 12:30টার দিকে সেনাবাহিনীর যে এপিসি গাড়িগুলো আছে, যেটাতে যে সার্জিস হাসনাত গোপালগঞ্জে পালাই আসছিল, ওই ধরনের 12টা গাড়িকে ওরা গ্যারেজ থেকে বের করে পেট্রোল, ওনাদের যে পেট্রোল পাম্প আছে সেখানে নিয়ে যাচ্ছিল ভোর 3টা 3:30টায়। তার মানে এগুলো সব রেডি করার জন্য। এইটা দেখে ওনাদের কাছে খবর পৌঁছান যে এরকম সেনাবাহিনী মুভমেন্ট শুরু হয়েছে, সম্ভবত ভোর 5টার ভেতরে কু হয়ে যেতে পারে। এইটা শোনার সাথে সাথে আপনারা আমাদের প্রধান উপদেষ্টার লোক খোদা বক্স, আপনারা সম্ভবত সকলে জানেন খোদা বক্স, উনি আগে সম্ভবত পুলিশে ছিলেন, উনি সরাসরি নাকি পিনাকিকে ফোন দিয়ে বলেছেন যে ভাই এই অবস্থা, এখন এই সরকারকে যদি উৎখাত করে সেনাবাহিনী কু করে ফেলবে, প্লিজ আমাদেরকে বাঁচান, আপনারা তাড়াতাড়ি আপনি ঘোষণা দেন যাতে লোকজন আসে। এই হচ্ছে যে মূল কাহিনী সেদিন পিনাকির সে দাঁড়ানো। তো খোদা বক্স সামান্য এপিসি নড়াতেই সারা সরকারের পেশাব ছিটা গেছে, পায়খানা ছিটা গেছে। আর যদি 2-1টা কামান, যদি জাহাঙ্গীর গেট দিয়ে একটা কামান, সাভার থেকে 2টা কামান যদি এমনি বের হইতো, যে মানে কামান উঠে কিনা নামে কিনা নড়ে কিনা এটা দেখার জন্য, তাহলে তো মনে হয় সব আত্মহত্যা করতে একদম স্ট্যান্ড বাই আত্মহত্যা করে মরে যেত। এই অবস্থায় তো এখন যে সেনাবাহিনী ব্যাপারে যে অর্ডিন্যান্সটা জারি করেছেন সরকার, যে ওনাদের ভেতরে একটা বিল্ডিং কে জেলখানা ঘোষণা করা হবে, সেইটাতে দেখা গিয়েছে, পত্রপত্রিকায় এসেছে অলরেডি ছবি, এই জন্যই আমি বলছি আপনাকে যে ঢাকা সেনানিবাসের ভেতরে অফিসার্স মেস আছে। অফিসার্স মেসের ভেতরে অফিসার্স মেস যেটা আছে এটা পুরোটা 7 ফিট দেওয়াল দিয়ে ঘেরা, উচ্চতায় 7 ফিট, সেটার উপরে এখন আবার কাটা তারের বেড়া লাগানো হচ্ছে, সেটার উপরে আরো 4 ফিট উঁচু করে
কাঁটা তারের বেড়া লাগানো হচ্ছে, যাতে ভেতর থেকে কেউ বা বাইরে থেকে কেউ আসতে না পারে। এটা বিভিন্ন পত্রিকা আপনার ছবিটা পাবেন। তার মানে এখন বলা হচ্ছে যে এই ঢাকা সেনানিবাসের ভেতরে যে অফিসার্স মেস আছে সেইটাকেই মূলত আপনার স্পেশাল কারাগার করা হবে, ওইখানেই থাকবেন। সেনা মেস মানে এটা বুঝেন আলিশান, এখানেও সব আছে, সব কিছু আছে, এখানে রাখবেন। এবং এখন পর্যন্ত যতই বলা হোক যে ওনাদেরকে ধরা হয়েছে, ভাই না, ওদের রিপোর্ট করতে বলা হয়েছিল সেনাবাহিনী, সুশিক্ষিত বাহিনী, যেহেতু ওনাদেরকে বলা হয়েছে যে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা রিপোর্ট করেন। সেনা কর্মকর্তা রিপোর্ট করেছেন। রিপোর্ট করার পরে এগুলো নিয়ে ব্যাপক হইচই শুরু হয়ে গেছে, কি হবে না হবে। কিন্তু তাদের কাউকে এখনো তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়নি, এবং এখন বলা হচ্ছে যে ওই জায়গায় ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসের কাঁটাতারে ঘেরা ওই জায়গায় রাখা হবে বলে এটা বলা হচ্ছে। তবে এর ভিতরে 2-3 দিনের ভেতরে তো এই 2-3 দিন ওদের মিটিং হয়েছিল। সেনা বাহিনীর প্রধান আমাদের ওয়াকারুজ্জামান ওয়াকা উনি আবার ইয়ের সাথে কথা বলেছেন, কি হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমান্ড্যান্ট জেনারেল, এবং মির্জা যে জামাতের যেই আমির আছেন সাদা দাড়ি সাদা শকুন, তার সাথেও বৈঠক করেছেন। এরপরে সম্ভবত প্রধান উপদেষ্টার কার কার সাথে বৈঠক করেছেন। বৈঠক করে শেষ পর্যন্ত উনি যে সিদ্ধান্ত আনাইতে পারছেন সেটা হচ্ছে যে এই সেনা কর্মকর্তাদের কোনো বিচার কার্যক্রম বা বিচার সিভিলিয়ান করতে হবে না, মানে নো ব্লাডি সিভিলিয়ান কোড। সেনাবাহিনীতে একটা কথা আছে, সেনাবাহিনীর লোক ছাড়া বাকি সিভিলিয়ান যারা আছে সব ব্লাডি, সব ওনাদের পায়ের নিচে। সো নো ব্লাডি সিভিলিয়ান কোর্টে আর কোনো সেনা কর্মকর্তার বিচার কার্যক্রম বা কোনো কিছুই কেউ চালাতে পারবে না। এইটা হচ্ছে যে সেনাবাহিনীর এই মুহূর্তের কথা। এখন কথা হচ্ছে যে এই সেনানিবাসের ভেতরে সেনা অফিসারদের মেসে যদি ওনাদেরকে রাখা হয়, তাহলে ওনাদের বিচারটা আসলে কারা করবে, সিভিলিয়ান কোর্টে নাকি সেনা হেফাজতে, সেনাবাহিনীর কোর্টে? সেনাবাহিনীর প্রধান উনি আসলে সহ্য করতে পারেনি যে পুলিশের ভ্যানে এই সেনা অফিসারদেরকে নিয়ে যাওয়া হবে, হাত করা পরানো হবে, মাথায় দড়ি পরানো হবে, ডিম মারা হবে, জুতা মারা হবে। এইটা মনে হয় উনি সহ্য করতে পারবেন না, এই জন্য উনি এত তদবির করেছেন। কারণ ওনার কাছে তো একটা অভিজ্ঞতা আছে না, যে এত বড় বড় পুলিশের কর্মকর্তা, মন্ত্রী মিনিস্টার বাদই দিলাম, সিভিলিয়ান তো পুলিশ র্যাবের কর্মকর্তা, এরা তো আপনার সুশিক্ষিত বাহিনী, ঠিক না? একজন বিচারপতি, একজন প্রধান নির্বাচন কমিশন, এদেরকে যখন জুতোর মালা গলায় দিয়ে আপনার শহরে ঘুরানো হয়, তখন অবস্থাটা কি দাঁড়ায়। এবং ওনারা বুঝে গেছেন যে এই অবস্থা তো সেনাবাহিনীর সাথে হবে, সুতরাং সেই জায়গা থেকে সম্ভবত একটু পিস্টান দিয়ে রক্ষা করতে পেরেছেন নিজেদের মান সম্মান। আর এইসব বিষয় চিন্তা করে আজকে মেজর হান্নান নাসির, সাবেক মেজর হান্নান নাসির, উনি ব্যাপক হুমকি দিয়েছেন সেনা প্রধান, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, আইসিটির বিচারপতি, ডিজিএফআই প্রধান, সকলকে হুমকি দিয়েছেন যে এদের বিচার সেনা হেফাজতে নয়, রাস্তায় নামিয়ে করতে হবে। এবং আপনারা হয়তো আজকে সারাদিনে ফেসবুকে দেখেও ফেলেছেন যে সেনা কর্মকর্তাদের ছবি রাজু ভাস্কর্যের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা নিজেরও জানি না 24 জনের নাম ঠিকানা, কিন্তু এই ছবিগুলো সব রাজু ভাস্কর্যের সামনে চলে আসছে। এটাও কারা করেছে? সেনাবাহিনী সিদ্ধান্ত নিবে আসলে ওরা কি করবে, মান সম্মানকে আরো খাবে নাকি এভাবেই বেজ্জতি হতে থাকবে। আর আমরা বসে থাকি, দেখতে থাকি আসলে সেনাবাহিনীর বিচার কি ব্লাডি সিভিলিয়ান কোডে হয় নাকি 52 সালের সেনা আইনের সেনা ক্যাম্পে হয়। আপনারা জানেন যে পুরনো খবর, আজকে আমরা 14 তারিখে কথা বলছি, গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে 16 জন কর্মরত এবং 9 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। 16 জনের মধ্যে 15 জন চাকরিরত, একজন এলপিআর ভোগরত। সেনা কর্মকর্তারা গত শনিবার 11 অক্টোবর একটি প্রেস ব্রিফিং করে বলেছে যে, আপনারা জানেন সেগুলো আবার নতুন করে একটু রিপিট করি, যে আমাদের কাছে কোনো ওয়ারেন্ট আসেনি তখন পর্যন্ত, গত শনিবার পর্যন্ত, এবং পুলিশও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে যাদের নামে অভিযোগ বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি। সেটা গেল একরকম। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কি বলছেন? আইসিটির চিফ প্রসিকিউটর
তাজুল ইসলামও গতকাল এই বিষয় নিয়ে কথা বলেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 15 জন সেনা কর্মকর্তাকে রাখার জন্য সাব জেল ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, আমি এখন পর্যন্ত জানি না আদৌ কোনো সাব জেল ঘোষণা করা হয়েছে কিনা, কোনো ডকুমেন্ট আমার হাতে নেই। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাব জেল ঘোষণা করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে জেল ঘোষণা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় না। আমাদের যেটা বক্তব্য সেটা হলো, যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, আইন শৃঙ্খলা বাহিনী যখন এটা তামিল করবে, কাউকে গ্রেপ্তার করবে, তখন সরাসরি কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নেই। চিফ প্রসিকিউটর আরো বলেন, আইন হলো আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পর আদালত ফার্দার অর্ডার দিয়ে যদি বলে তাকে কারাগারে পাঠাতে হবে, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের ভেতরে হতে পারে, এমপি হোস্টেলের ভেতরে হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করে সেখানে পাঠানো যেতে পারে। সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। কিন্তু কোনো জায়গায় করা হচ্ছে এটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় না। অর্থাৎ তাজুল ইসলামের বক্তব্যে এটি স্পষ্ট যে আসামিকে গ্রেপ্তার করবে পুলিশ, গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে এবং ম্যান্ডেটরি হাজির করতে হবে আদালতে। আদালত পরবর্তী নির্দেশ দেবে যে তাকে জামিন দিয়ে ছেড়ে দেবে নাকি কারাগারে পাঠাবে। কিন্তু আপনারা খেয়াল করুন যে গত 11 তারিখের সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এ মেজর জেনারেল হাকিমুজ্জামান যে বক্তব্য দিয়েছেন তাতে বলা হয়েছে যে তারা 8 তারিখেই হেফাজতে নিয়েছেন, একবার বলেছেন সংযুক্ত করেছেন। তাহলে এখন পর্যন্ত সেনা কর্মকর্তারা গ্রেপ্তার হননি, যেহেতু পুলিশ গ্রেপ্তার করেনি। কারণ সেনা হেফাজত তো গ্রেপ্তার নয়। এখন আইন লঙ্ঘন করছে কে? পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না? এইখানেই প্রশ্ন। আমি প্রশ্ন তুলেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেপ্তার করবে? পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এখন পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে আইন আসলে কে লঙ্ঘন করছে? একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গতকালকেও প্রায় বেশ রাতে একটি স্টোরি করেছে। নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী তিনি সেখানে সুস্পষ্ট করে তার স্টোরিতে বেশ চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে 14 জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে আটকের 48 ঘন্টারও বেশি সময় পরেও তাদের আদালতে হাজির করা হয়নি। এটি বাংলাদেশের 1898 সালের ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন, যেখানে বলা হয়েছে যে গ্রেপ্তারকৃত বা আটক ব্যক্তিদের মধ্যে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর 24 জন অফিসারের মধ্যে 14 জনকে গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসের লগ এরিয়ার একটি কারাগারে আটক করার 48 ঘন্টার সময় অতিবাহিত হলেও অভিযুক্ত ব্যক্তিদের দেশের ফৌজদারি কার্যবিধি আদালত সিআরপিসি কর্তৃক নির্ধারিত আদালতে হাজির করা হয়নি। 11 অক্টোবর সন্ধ্যায় 14 জন অফিসারকে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত সেনা অফিসারদের আইনজীবীর সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য নেই। অভিযুক্ত অফিসারদের আটক করা হলেও এই পদক্ষেপটি অবৈধ এবং তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন, কারণ আদালতে হাজির না করে আটক রাখার সময়সীমা বাধ্যতামূলকভাবে 24 ঘন্টারও বেশি ইতিমধ্যে হয়ে গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এই 24 ঘন্টার সময়কাল হলো নির্বিচারে আটকের বিরুদ্ধে একটি সাংবিধানিক এবং আইনি সুরক্ষা। যদি এই সময়সীমার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা না হয় তাহলে তাদের হ্যাবিয়াস কর্পাসের মাধ্যমে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। গ্রেপ্তার এবং আদালতে হাজির করার বিষয়ে 1952 সালের সেনা আইন বাংলাদেশ সিআরপিসির বিধানের তুলনায় ভিন্ন অবস্থান গ্রহণ করে। সেনা আইনের 8ম অধ্যায়ের 64 ধারায় বলা হয়েছে
প্রত্যেক কমান্ডিং অফিসার লক্ষ্য রাখবেন যে তার অধীনে থাকা কোনো ব্যক্তিকে যখন কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয় তখন তাকে 48 ঘন্টার বেশি আটকে রাখা না হয়। অর্থাৎ একটা গোজেমেলে লেগে গেছে, সেনাবাহিনী বলছে আটক করেছে, গ্রেপ্তার করে তাদের হেফাজতে রাখা হয়েছে। আবার একটা ভবনকে সাব জেল হিসেবে ঘোষণা করেছে। সাব জেলে তো সেনাবাহিনী নিজে নিজে রাখতে পারে না, যে আদালত থেকে আদেশ হয়েছে সেই আদালতে হাজির করতে হবে। আদালত যদি বলে যে আপনারা ওখানে রাখেন তাহলেই শুধুমাত্র রাখতে পারে। আর যদি আদালত বলে যে জামিন দিয়ে দেওয়া হলো, জামিন দিয়ে দিতে পারে। কিন্তু গত 8 তারিখের পর থেকে এখন পর্যন্ত কোনোটাই করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে। আপনারা শুরু থেকেই 8 তারিখের পর থেকেই শুনে আসছেন যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট দ্বিধা বিভক্ত এই বিচারটিকে কেন্দ্র করে। ক্যান্টনমেন্ট বলছে, বেশিরভাগ মানুষ বলছে যে সেনা কর্মকর্তাদের আইসিটিতে বিচার হতে পারে কিনা। গত শনিবার 11 অক্টোবর মেজর জেনারেল হাকিমুজ্জামানের প্রেস ব্রিফিং দেখে মনে হলো যে তিনি ইনসাফ শব্দটা ব্যবহার করেছেন। ন্যায় বিচার চান, বিচার হতে হবে, সংবিধান স্বীকৃত যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। যদি শ্রদ্ধাশীল হয়ে থাকেন তাহলে এই যে আইসিটি এখন যে কাজটি করছে তারা কি সাংবিধানিক? বর্তমানে ইউনূস সরকার কি সাংবিধানিক? আপনি সেনাবাহিনী যদি আইসিটিকে সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেন, ইউনূস সরকারকে যদি সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেন, তাহলে আপনি যাদেরকে হেফাজতে নিলেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা উচিত ছিল, পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। আমি আপনাদের কথাই বলছি যে তাহলে আপনারা আইন লঙ্ঘন করলেন। আপনারা বলছেন সংবিধান স্বীকৃত আইন। এই আইসিটি, আজকের যে আইসিটি, এটির জন্ম সবাই জানে যে 71-এর মানবতা বিরোধী অপরাধীদের শাস্তির জন্য জন্ম হয়েছিল। কিন্তু এই যে নতুন বাংলাদেশে সাম্প্রতিক সময় এটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এটি সাংবিধানিকভাবে স্বীকৃত। আপনি কিভাবে বলবেন সংবিধান আইন প্রণয়ন করে সংসদ? এখন সংসদ আছে? এখন যেগুলো করা হচ্ছে সবকিছু অধ্যাদেশের মাধ্যমে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও গত 6 অক্টোবর একটি সংশোধনী আনা হয়েছে। সংবিধান স্বীকৃত কিনা এই প্রশ্নটা অধ্যাদেশ দিয়ে করা হচ্ছে এগুলো। তো কাজেই আইনকে লঙ্ঘন করছেন। আপনি বলছেন যে আপনি বিচার চান, আইসিটির প্রতি আস্থাশীল, কিন্তু আইসিটি আইন অনুযায়ী আপনারা সোপর্দ করছেন না। আবার আইসিটি যদি অবৈধ হয়, ডক্টর ইউনূস যদি অবৈধ হয়, সে বিষয়ে আপনারা ব্যবস্থা নিন। সেনাবাহিনী আপনাদের দ্বারাই তো আজকের সরকার গঠিত হয়েছে 2024 সালের 8ই আগস্ট। সেটি কি সাংবিধানিক ভাবে হয়েছে? সংবিধানের 106 অনুযায়ী সরকার গঠিত হয়ে এত কিছু করতে পারে, নীতি নির্ধারণিত কাজ করতে পারে? সংবিধানের 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের উপদেশ, সেই উপদেশ নিয়েও $1 বিলিয়ন প্রশ্ন আছে। আদৌ চিফ জাস্টিসের নেতৃত্বে তৎকালীন আপিল বিভাগ উপদেশ দিয়েছে কিনা সেনাবাহিনী আপনারাই বলতে পারবেন, কারণ চিফ জাস্টিস সহ আপিল বিভাগের একাধিক বিচারপতি আপনাদের হেফাজতেই, আপনাদের আয়ত্তেই ছিলেন। তারা সেখান থেকে তারা দিয়েছেন কিনা এটিও আপনারা বলতে পারবেন। এবং ধরে নিলাম যদি দিয়েও দেয়, তাহলে এই 106-এর অন্তর্বর্তীকালীন সরকার একজনকে বিচার করতে পারে কিনা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে কিনা, আমার বন্দর বিদেশিদের লিজ দিয়ে দিতে পারে কিনা, এই প্রশ্নগুলো এসে যায়। এই প্রশ্নগুলো শুধু আমার মতো সাধারণ মানুষের মনে নয়, নিশ্চয়ই সেনা কর্মকর্তাদের এক বিশাল অংশের মধ্যেও আছে বলে সেনা কর্মকর্তাদের সেই অংশ থেকে বাধাপ্রাপ্ত হয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আপনারা পুলিশে শপথ করা থেকে বিরত থাকছেন। ক্রিস্টাল ক্লিয়ার। কাজেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এগুলো নির্ধারণ করতে হবে যে ইউনূস সরকার আদৌ সঠিক সরকার কিনা, ইউনূস সরকারের যে কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি সঠিক বিচার করছে কিনা, আর যদি করে থাকে
সেনাবাহিনী আপনারা সঠিকভাবে ভূমিকা পালন করছেন কিনা, আইসিটিতে আপনারা হস্তান্তর করছেন কিনা আপনাদের, সেই বিষয়গুলো খোলাসা করতে হবে। কারণ একটা দেশ জঙ্গলি আইন দিয়ে চলতে পারে না তো, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং প্রয়োজনে আইন সংশোধনেরও বিধান আছে, সংসদ আছে, প্রেসিডেন্টের অধ্যাদেশও আছে। কিন্তু আপনি ঘন্টায় ঘন্টায় অধ্যাদেশ জারি করিয়ে নেবেন প্রেসিডেন্টের কাছ থেকে, সেটি তো হতে পারে না। তাহলে তো এটি একটা কোনো সভ্য দেশ হলো না, একটি জঙ্গলি সমাজ, জঙ্গলি দেশ। আজকে এত বছর পরে, স্বাধীনতার 55 বছর পরে এসে ভাবতে হচ্ছে যে আমাদের আইনগুলো সঠিকভাবে চলছে কিনা, দেশ সঠিকভাবে চলছে কিনা, আমরা এই মুহূর্তে যার শাসনে শাসনাধীন সেই শাসনটি বৈধ কিনা। এর প্রধান ভূমিকায় সেনাবাহিনী আপনারাই, আপনাদেরকেই পরিষ্কার করতে হবে যে ডক্টর ইউনূস বৈধ কিনা, ডক্টর ইউনূসের এই কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনাদের বিচার করতে পারে কিনা। যদি করতে পারে, আজও পর্যন্ত কেন আপনাদের আসামিদের ডক্টর ইউনূসের সরকারের অধীনস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করছেন না? আইন কে লঙ্ঘন করছে? সেনাবাহিনী আপনারা আইন লঙ্ঘন করছেন, নাকি ডক্টর ইউনূস লঙ্ঘন করছে? ডক্টর ইউনূসের শাসনাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লঙ্ঘন করছে? বিষয়গুলো পরিষ্কার করা দরকার জাতির সামনে, নইলে একটা বড় কিছু হবে, ঘটে যাবে। কারণ জাতি আজ বিভ্রান্ত। আমরা প্রত্যাশা করব খুব শীঘ্রই এগুলো পরিষ্কার হবে। এই মুহূর্তে পর্যন্ত